বন্ধুরা, আমি তোমাদের বেশ কয়েকদিন ধরে 5-6 দিন ধরেই বলছিলাম আমার সঙ্গে একটা হাড়হিম করা একটা ঘটনা ঘটেছে একটা আত্মার কানেকশন নিয়ে। তো সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু এই কন্টেন্টের জন্য শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকে তাহলে এই ঘটনাটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কালকে যখন আমি ওই মন্দির আর পিএলআর নিয়ে দুটো ভিডিও করেছিলাম সেখানে দেখলাম তোমরা অনেকেই কমেন্টস করেছো এবং তোমরা অনেকে কালকে আমার রাতের ভিডিওটাতে অনেকে আমাকে বলেছো যে দিদি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে একটু জানতে চাই, যদিও এটা আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, তো সেই কারণে এই চ্যানেলে তো আমি এই ধরনের ভিডিও দিতে পারবো না। আমার নতুন চ্যানেল আসছে খুব শিগগিরই, সেখানে তোমরা ডিটেলসের সবটা জানতে পারবে। তবুও ভাবলাম যখন এটা নিয়ে আমি একটা ভিডিও করব ভেবেছি, তাহলে সেই ভিডিওর সঙ্গে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটাও বলবো এবং সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কিছুটা অন্তত তোমাদের সঙ্গে আলোচনা করি। আমি প্রথমেই বলি, আমাদের যে মন থাকে, আমাদের যে মাইন্ড, সেই যে মাইন্ড মানে মন নয়, এটা যে মাইন্ড আমাদের, সেই মাইন্ড হচ্ছে গিয়ে মাইন্ডের 100%, টোটাল হচ্ছে 100%। তো সেই 100%-এর মধ্যে 90% হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, যেটাকে অবচেতন মন বলে, যেই মনটাকে দেখা যায় না, মানে আমরা বুঝতে পারি না, ফিল করতে পারি না, ওটা হচ্ছে অবচেতন মন। আর 10% হচ্ছে কনসিয়াস মাইন্ড, যেটা কিনা আমাদের চেতন মন, যেটার দ্বারাই যে আমি এখন তোমাদের দেখতে পাচ্ছি, আমি সমস্তটা আমার পুরো পৃথিবী, অল ওভার পৃথিবীকে দেখতে পাচ্ছি, হাতে পায়ে কাজ করছি, হাঁটাচলা করছি, এবং সেটা আমাকে মানে সেই দিকটা নির্ণয় করে দিচ্ছে আমার এই চেতন মাইন্ড, যেটা কিনা সে যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি, যেটা দেখছে সেটা করছে, সে আগে থেকে কিছু ভেবে রাখছে না বা পরে গিয়ে কী করবে সেটা ওইভাবে সেটা ভাবতে পারছে না, কারণ সে যেটা করতে হবে করছে। এটাই হচ্ছে কনসিয়াস মাইন্ড। তো এটাই হচ্ছে সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ডের মধ্যে পার্থক্য বোঝালাম। এবার 90% হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, কিন্তু তার মধ্যে আমরা 0.009%ও কাজে লাগাই না। যদি কাজে লাগাতাম তাহলে অনেক কিছু করে উঠতে পারতাম। আমরা শুধু কনসিয়াস মাইন্ডের এই 10%কে আরও বেশি করে তাকে আরও প্রেশার দিই, 10-এর ওপরে যদি আরও কিছু থাকে তুই কর, কিন্তু সেটার দ্বারা তো হয় না। যার জন্য আমাদের জীবনে এত আপ ডাউন, আমাদের জীবনে এত স্ট্রাগল এবং আমাদের সারা জীবন পরিশ্রম করে যেতে হয়, যেটার কারণেই কিন্তু মানুষের জীবনে দেখবে দুঃখ বেশি, কষ্ট কম, তাই না? কারণ আমাদের জাগতিক চিন্তাভাবনা এই সমস্ত এই কনসিয়াস মাইন্ড থেকে আসে, যে ওটা দেখছি মানে ওটা চাই, মোহটা আমাদের কনসিয়াস মাইন্ড থেকে আসে। সাবকনসিয়াস মাইন্ডের কাছে কিন্তু কোনো মোহ, চাওয়া পাওয়া কোনো ডেটা নেই, পুরো ফাঁকা। আমি যেটা স্টোর করতে বলবো সেটাই স্টোর হবে। সেটা যদি আমি খারাপ কিছু স্টোর করতে বলি ও খারাপটাই নেবে, যদি ওকে আমি ভালো কিছু বলি ভালোটাই নেবে, সেটা কিন্তু কোনো দিনও যায় না, কোনো দিনও যাবে না। তাই ওর কাছে কোনো কিছু ডেটা নেই, ও কোনো মোহ নেই। আর এই যে মোহটা আমাদের কনসিয়াস মাইন্ড দিচ্ছে বলে আমরা আঘাত পাই, কষ্ট পাই, দুঃখ পাই এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করি, এটাই, তাই তো? আমরা ভেঙে পড়ি, তাই না? চলো আজকে আমি তোমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কালকে কিছু কথা বলেছি, আজকে আরও কিছু কথা বলছি। সাবকনসিয়াস মাইন্ড এটা অনেকে জানে, অনেকেই জানে না। এখনকার সময় অনেকেই জানে না কথাটা বলবো না। তো এই সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে গিয়ে তাকে বুঝতে গেলে অত সহজ নয়, যেহেতু আমাদের কনসিয়াস মাইন্ড সবসময় কাজ করছে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড আমাদের অজান্তে কাজ করে, যেটা আমরা বুঝি না, ফিল করতে পারি না। এই যে আমি ভিডিও করছি, আমি কালকেই বলেছি, পয়েন্টটা আমি ভেবে রেখেছি, কথাগুলো আমি বলছি, এটা কিন্তু আমার কনসিয়াস মাইন্ড করছে না, আমার স্টোর করা জায়গা থেকে আমাকে ডেলিভারি করছে। আমি তোমাদের সামনে বলে যাচ্ছি, এক নির্দ্বিধায় বলছি, তাই তো? তো এর এক্সাম্পল কালকে আমি তোমাদেরকে অনেক দিয়েছি। এবার আমরা ধরো কোনো কাজ করছি, কোনো একটা কাজ করছি, কোনো সময় তোমরা দেখবে সাবকনসিয়াস মাইন্ড কি, আমি তোমাদেরকে একটু দেখো, সাবকনসিয়াস মাইন্ড কি লজিক দিয়ে বুঝতে গেলে কোনো দিনও বোঝা যাবে না, কারণ ওর বললাম না কোনো ডেটা নেই, ওর স্টোর ফাঁকা, তুমি যেটা করবে সেটাই। আর ওর মানে বলতে পারো ওর স্টোরেজে ওই যে বলে না র্যাম মানে এতটাই জায়গা, মানে মিলিয়ন বলা ফুল, ট্রিলিয়ন, মানে তুমি যত দাও স্টোরেজ কখনো ভুল হয় না। আর ও কিন্তু মানে কখনো ওর ওই চার্জের দরকার হয় না, ও অল টাইম কাজ করছে সাবকনসিয়াস, অল টাইম। কিন্তু আমরা বুঝতে পারি না ও কি কাজ করছে, কারণ আমরা জানি না ওকে আমরা কি স্টোর করতে বলছি, আমরা এটা বুঝি না যে ওকে কি স্টোর করতে বলছি, জানি না। দেখবে যখন আমরা এমন হয় না যে কোনো একটা গান আমাদের কখনো হয়তো খুব ভালো লাগছে শুনতে, বা হঠাৎ করে একটা গান শুনলাম, বা ইউটিউবে দেখছি আমি একটা গান, সেই গানটা দেখে আমি 3-4 বার গানটাকে দিনে শুনলাম, কিংবা টিভিতে যেখানেই হোক না কেন 3-4 বার শুনলাম মন দিয়ে, কারণ ওই সময়টা আমার মনটা কাজ করছে, আমার গানটা ভালো লেগেছে বলে আমি 3-4 বার শুনেছি। এবার ধরো সেখান থেকে তুমি বেরিয়ে যাওয়ার পর 2-3-4 দিন হয়ে গেলে তুমি আর ওই গানটা শুনছো না, তোমার ওখান থেকে তুমি বেরিয়ে গেছো, কিন্তু তুমি ওই গানটা না শুনলেও দেখবে তুমি ধরো কোনো কাজ করছো, কোথাও যাচ্ছ, তোমার মানে অজান্তেই তোমার মনের মধ্যে ওই গানটা কিন্তু রিপিট হতে থাকবে, তোমার মুখ থেকে ওই গানটাই বেরিয়ে যাবে তো, কারণ তোমার মাইন্ড ওই যে তুমি 4-5 বার মন থেকে মেরেছো, মন থেকে, কারণ সব কাজ আমরা মন থেকে করি না, তো সেই জন্য আমাদের মাইন্ড, আমাদের সাবকনসিয়াস ওই গানটাকে স্টোর করছে। কোনো সময় দেখবে হঠাৎ করে ওই গানটাই আমি কানে শুনতে পাচ্ছি, হয়তো আশেপাশে ওটাই বেজে উঠছে,
হয়তো আশেপাশে ওটাই বেড়ে উঠছে, কিংবা আমি 3-4 দিনে আবার হয়তো ইউটিউবে গেলামই না, ওই গানটা আর দেখলামই না আমার, কারণ আমরা যে জিনিসটা সার্চ করবো সেটাই আমাদের সামনে চলে আসে হোম পেজে। তো 3-4 দিন হয়তো আমি দেখলামই না, 3-4 দিন পরে গেলাম হয়তো আর ওই গানটা আমার সামনে আসছে না, আমি অন্য কিছু দেখছি, অন্য কোনো কিছু, মানে ওই গান থেকে বেরিয়ে গিয়ে আমি কোনো কার্টুন দেখছি বা অন্য কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ করে দেখবো ওই গানটাই আমার সামনে চলে এসছে, কারণ আমার সাবকনসিয়াস ওটাই নিয়ে নিয়েছে, তাই ওটাকেই সে বারবার আমার সামনে দেবে। কিন্তু এগুলোকে আমরা বুঝতে পারি না, পারি কি বুঝতে? আমরা সাবকনসিয়াস কী জিনিস সেটাকে আমরা জাগানোর চেষ্টাই করি না। যখন আমরা ধরো কোনো কাজ করব, কোনো কাজ, এমন কোনো কাজ যেটা মন থেকে চাই, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমাদের ছেলেমেয়ের যখন এক্সাম হবে, আমাদের এক্সামের সময়, ছেলেমেয়ের এক্সামের সময় বা নিজেদের এক্সাম হোক, সেটা নিজেদেরটা বাদ দাও, ছেলেমেয়ের থেকে বেশি ভালো বোঝা যাবে, ছেলেমেয়ের এক্সামের সময় কিন্তু আমরা অনেক বেশি টেন্স থাকি, চিন্তা করি ভগবান ওর যেন পরীক্ষাটা ভালো হয়, ওটা কিন্তু আমরা এই জায়গা থেকে বলি। তখন কিন্তু আমার কি কাজ করতে হবে সেই চিন্তা করি না, ও এক্সাম দিচ্ছে, ওর এক্সাম চলছে, হয়তো আমি বসে আছি বা পুজো করছি, তখন হয়তো আমার মন থেকে, আমরা পুজো করলে কি মন থেকে ভগবানকে ডাকছি, ওপর থেকে ডাকছি, ভগবান তুমি শোনো, ভগবান তুমি শোনো, এটা ওপর থেকে। মন থেকে ডাকাটা কিন্তু একটা অন্যরকম জিনিস, সেটাই কনসিয়াস, যেটা আমরা ওপর থেকে ডাকি, যেটা ওপর থেকে ডাকি সেটা হচ্ছে কনসিয়াস, আর যেটা মন থেকে করবো সেটা হচ্ছে সাবকনসিয়াস। বুঝতে পেরেছো? তো আমার ছেলেমেয়ের এক্সাম চলছে, আমি সারাদিন ভাবছি আমার ছেলেমেয়ের এক্সাম নিয়ে আমি সারাদিন ভাবছি, যে কাজই করছি আমি ভাবছি, এবার পুজো দিচ্ছি, তখন আমি মন থেকে ভগবানকে বলছি, তখন কিন্তু আমার জানি এই পুজোর পরে উঠে গিয়ে আমার এই কাজটা করতে হবে, আমাকে এটা রেডি করে রাখতে হবে, আমার বাচ্চা স্কুল থেকে চলে আসবে, কিন্তু সেটা কিন্তু আমার ভাবনার মধ্যে নেই। তখন আমি একটানা ভগবানকে এটাই বলছি, আমার বাচ্চাটার পরীক্ষাটা যেন ভালো হয়, ভেবে রাখলাম, তো এটা ভাবলাম, এটা আমার টেনশন, ঠিক সেমভাবে টেনশনটা রেজাল্টের সময় তাই হবে। এরপর যখন নেক্সট টাইম আমার বাচ্চার এক্সাম আসবে, দেখবে অজান্তেই আমার ওই টেনশনটা চলে আসবে, এই তো আমার বাচ্চার এক্সাম। অনেকের দেখবে মানে এই টেনশানে বাচ্চার এক্সাম, অনেকে বলে বারবার আমি ওয়াশরুম যাচ্ছি, টেনশন হচ্ছে, কেমন একটা হয়ে যায়, মানে ডিপ্রেসড হয়ে পড়ে অনেকে, কারণ ওটা স্টোর করে ফেলেছে। কিন্তু যদি তুমি কখনো এরকম কোনো কিছু মন থেকে চাও, এমন কোনো কিছু মন থেকে ভাবো যে আমার বাচ্চা এক্সাম দিতে গেছে, কিন্তু আমি শিওর আমার বাচ্চার এক্সামটা আজকে ভালো হবে, হ্যাঁ টেনশন হলেও তুমি সেই টেনশনটাকে ওইভাবে আনছো না, আমি শিওর আমার বাচ্চার এক্সামটা ভালো হবে, তোমার দেখবে সেদিন ওই টেনশনটা কাজ করবে না, ওই টেনশনটা আসবে না, তখন দেখবে রেজাল্টটাও খুব ভালো এসেছে, তো এরপর থেকে যতবার তোমার বাচ্চার এক্সামগুলো আসবে, হ্যাঁ এক্সাম, ও ছোটো মানুষ, ও বোঝে না, একটা চিন্তা তো থাকে, কিন্তু সেই চিন্তাটা আর তোমাকে এফেক্ট দিতে পারবে না, আমার বাচ্চার এক্সাম ভালো হবে, কারণ তোমার সাবকনসিয়াস ওটাকে নিয়ে নিয়েছে। আর এইরকম পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ থট যদি তোমার মধ্যে থাকে, তবে সেটা ভালো ডেফিনেটলি হবে। কিন্তু আমরা এই পজিটিভ থটটাকে বুঝতে পারি না। আমরা একটা বাড়ি করব, আমার ক্ষমতা নেই, কিন্তু আমি মন থেকে চাই আমার একটা বাড়ি হোক, সেই জন্য আমি খুব পরিশ্রম করি, আর আমি সারাদিন রাত ভাবি আমাকে একটু জায়গা কিনতে হবে, 5 বছর 7 বছর 10 বছর ধরে পরিশ্রম করছি, একটা সময় গিয়ে আমি ঠিক জায়গাটা কিনতে পারবো, হয়তো আমি সামান্য কাজই করি, কিন্তু জায়গাটা আমি কিনতে পারবো, অট্টালিকা নাই বা করতে পারি, কিন্তু আমার একটা নিজস্ব বাড়ি হবেই, কারণ ওটা আমি মন থেকে চেয়েছি। এবার ওই চাওয়াটা যখন আমি চেয়েছি যে আমি একটা জায়গা কিনবই, আমাকে কিনতেই হবে, সেই চাওয়াটার মধ্যে কিন্তু তখন আমি এটা ওটা ভাবিনি যে আমাকে এরপরে কী কাজ করতে হবে, ওইটা যখন চাইছিলাম তখন আমি ওটাকেই ভাবছিলাম, আর সেটা একটা সময় গিয়ে আমার সাকসেসফুল হবে, কারণ ওটার জন্য একটা অনেক বড় টাকার দরকার, টাকার জন্য পরিশ্রমের দরকার, আমার যদি সেই ক্ষমতা না থাকে আমাকে অনেকটা দিন সেখানে লেবার দিতে হবে, টাকাটা এক জায়গায় করতে হবে, কিন্তু টাকাটা এক জায়গায় হবে আর আমি সেটা করতে পারবো। কিন্তু আমি যদি মনে করি আমার না বাড়ি নেই, বাড়ি করতে হবে, মন থেকে না, আমি ভাবছি অন্য কাজ করছি, এরপরে এই কাজটা আছে কিন্তু আমার একটা বাড়ি করতে হবে, ওরপরে ওই কাজটা আছে আমার তো একটা বাড়ি করতে হবে, সেটা কিন্তু সাকসেসফুল হয় না। অনেকেরই অর্থ থাকলেও বাড়ি হয় না, হয় না। ঠিক সেরকমই আমরা আমাদের সাবকনসিয়াসকে চিনি না, বুঝি না। এবার এই সাবকনসিয়াস মাইন্ড, ওটাকে পাওয়া বা ওকে কোনো কিছু মেসেজ দেওয়া এত ইজি না। আমরা অজান্তে যেটা দিয়ে ফেলি সেটা আলাদা, সেটা অজান্তে মন থেকে চাইছি তাই। কোনো দুঃখ হলে যেমন ভগবানকে গিয়ে বলি, সেটা অজান্তেই হয়ে যায়, খুব কষ্ট হয়, কাঁদি, ভগবানকে বলি না, তাই না? তো সেটা আমাদের অজান্তে হয়ে যায়, ওটাও কিন্তু সাবকনসিয়াস স্টোর করে, কারণ তখন কিন্তু আমরা অন্য কিছু ভাবি না, আমরা কী আঘাত পেয়েছি সেটাই ভাবি, সেটাই ভেবে আমরা ভগবানকে বলি, ভগবান কেন এটা হচ্ছে, তুমি কি এটার থেকে আমাদেরকে মুক্তি দিতে পারো না, রাস্তা দিতে পারো না? দেখো ভগবান তোমাকে শক্ত করে তুলবে। এই যে আমরা জীবনে যা চাই, কটা জিনিস পাই, কত পার্সেন্ট পাই, ম্যাক্সিমাম তো আমরা পাই না, কিন্তু আমরা উঠে দাঁড়াতে পারি, আমরা কিন্তু ভেঙে পড়ি না। কেন ভেঙে পড়ি না জানো? কারণ আমাদেরকে ওই যে ওপরে যে বসে আছে, আমরা যদি কোনো অন্যায় না করি, আমরা ধরো কোনো অন্যায় করছি না, কিন্তু আমরা মন থেকে কোনো কিছু চাইছি, কোনো কিছু করতে চাইছি, কিন্তু ফেইলিয়ার হয়ে যাচ্ছি, বারবার ফেইলিয়ার হয়ে যাচ্ছি, সেটা ইউনিভার্স দেখছে।
ইউনিভার্স সেটাকে দেখছে এবং সে, কারণ পরিশ্রম তো হাত পা আমাদেরকে দিয়েছে, পরিশ্রম আমাদেরকে করতেই হবে। সে তো আর আমাকে ম্যাজিক করে দেবে না যে তুমি পরিশ্রম করছো না, ঘরে বসে আছো, তোমার এই কাজটা সাকসেসফুল হবে না। তোমাকে ওই কাজের উপযুক্ত সে করে তুলবে। এটা হচ্ছে অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড। সে তোমাকে প্রেশার দিচ্ছে, ভেতর থেকে একটা শক্তি বেরিয়ে আসে, এই কাজটা আমার সাকসেসফুল হয়নি কিন্তু আমি করবোই, আমি ভেঙে পড়বো না। হয়নি মানে আমি আবার ব্যাক করে ফিরে আসবো না, আমি নতুন করে চেষ্টা করব। করতে করতে আমি গিয়ে একদিন সাকসেসফুল হব। আর সেই একদিনটা খুব বেশি দূর না। রবার্ট ব্রুসের একটা আমরা স্টোরি পড়েছি, আমি ক্লাস 7-এ পড়েছি। মাকড়সার ওই জিনিসটা পড়েছে, তো একটা মাকড়সা কীভাবে জাল বেয়ে উঠতে যাচ্ছিল, পড়েছে নিশ্চয়ই। তো সে অনেকবার ফেলিয়ার হওয়ার পর আলটিমেটলি সে কিন্তু তার জালটা বুঝতে পেরেছে। সবটাই সেরকম, সমস্তটাই সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এমন একটা জিনিস না। এই যে নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তিটা যে আবিষ্কার করেছে, উনি রিসার্চ করেছে, আপেলটা ওপর থেকে কেন নিচেই পড়লো, কেন ওপরে উঠে গেল না, এই যে মাধ্যাকর্ষণ শক্তিটা আবিষ্কার করেছে, এটা কিন্তু তার এই কনসিয়াস মাইন্ড দিয়ে করেনি। এটা তোমরা নিউটনের স্টোরি পড়েছো কিনা যারা জানবে তারা জানো যে সে কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডের 5%কে কাজে লাগিয়েছিল। 5%কে কাজে লাগিয়েছিল বলে তার মতো ওরকম একজন বিজ্ঞানী তৈরি হতে পেরেছে এবং সে মাধ্যাকর্ষণ শক্তিটাকে আবিষ্কার করতে পেরেছে এবং সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিতে পেরেছে ওয়ার্ল্ড বেসিস, যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ড সামনের দিকে চলছে। 5% মাত্র কাজে লাগাতে পেরেছিল, আর 85% তো পড়েই আছে। তাহলে বুঝতে পারছো কোনো মানুষের পক্ষে এখন অবধি সম্ভব হয়েছে কিনা আমি জানি না। কোনো মানুষ যদি এই আমাদের সাবকনসিয়াসের 90%-এর মধ্যে 10%কেও কাজে লাগাতে পারে, সে কোথায় চলে যেতে পারবে, কোথায় চলে যেতে পারবে। এই যে বড় বড় শিল্পপতিদের আমরা দেখি, কোটিপতিদের দেখি, তারা শুধু চেতন মন দিয়ে সব কিছু করে না, না হয় না, চেতন মন দিয়ে কোনো কিছু হয় না। তারা কিন্তু মেডিটেশন করে না। আম্বানি, আদবানি, রতন টাটা, এমনকি আমাদের পিএম দেখবে খুব মেডিটেশন করে কি না তারা মেডিটেশন। এবং মেডিটেশন কেন করে? মেডিটেশন মানে কি? রিল্যাক্স হওয়া। মেডিটেশন মানে কি নিশ্চয়ই যারা করো তারা জানো মেডিটেশন কিসের জন্য। শুধু শরীরকে রিল্যাক্স দিচ্ছি। মেডিটেশন মানে আমি আমার জাগতিক কনসিয়াস মাইন্ড, আমার এই চেতন মাইন্ডের থেকে বেরিয়ে গিয়ে আমি কিছু ভাবছি, আমি ধ্যান করছি। কার ধ্যান করছি? যে ভগবানকে চাই, কেউ সেই ভগবানের ধ্যান করি, কেউ ইউনিভার্সের ধ্যান করি। ইউনিভার্স মানে কি? মহাবিশ্ব। আগে বুঝতে হবে ইউনিভার্স মানে কি। এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীটাকেই আমরা চিনি। এই পৃথিবীর বাইরেও তো আরও কিছু জগৎ আছে। এই পৃথিবীটা তো লিমিটেড, এই পৃথিবীটা তো একটা গ্রহ, তাই না? এর বাইরেও তো আরও কিছু আছে। পৃথিবীর বাইরেও আরও বড় কিছু আছে, সেটাকে বলে মহাবিশ্ব, সেটাই হলো ইউনিভার্স। আর সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আমরা যারা এই কোর্সে আছি, মানে যারা এটাকে বুঝি, এটা নিয়ে করি, তারা আমরা ওই ইউনিভার্সকে কানেক্ট করার চেষ্টা করি। এগুলো এইভাবে বলা সম্ভব না, এইভাবে বোঝা সম্ভব না। এটা একটা বিশ্বাস, এটা একটা আধ্যাত্মিক। ওই যে বললাম এর কোনো লজিক নেই, আবার অনেক লজিকও আছে। আমি বিশ্বাস করি লজিক ছাড়া কিছু হয়নি। এই যে লজিক দিলাম, সাবকনসিয়াসেরও তো আমি অনেক লজিক দিয়েছি। আমার স্যার বলেন সাবকনসিয়াস যদি লজিক দিয়ে বুঝতে যাও কখনো বুঝতে পারবে না, কিন্তু আবার অনেক লজিকও আছে। তো তার কাছ থেকে তো এই ডেটাগুলো আমাদের সংগ্রহ করা, আর ভালোবাসতাম বলে তো এটার প্রতি ভালোবাসা আছে বলে তো এটা নিয়ে জানতে চেয়েছি, তাই না? তো আমরা যখন ইউনিভার্সের কাছে মন থেকে যদি তুমি কিছু চাও, ইউনিভার্স তোমাকে সেই শক্তি দেবে। এবার যদি আমি যদি মনে করি আমি ইউনিভার্সের কাছে চাইলাম ওর না যেন ক্ষতি হয়, কিন্তু ও কখনো আমার ক্ষতি করেনি বা কারো ক্ষতি করেনি, ইউনিভার্স ওর ক্ষতি করো। ইউনিভার্স মানে কি? ঈশ্বর। আমি তো জানি যে সৃষ্টি সেই ঈশ্বর। সে কি দেবে? সে কি আমার এই ইচ্ছাটা পূরণ করবে? কখনো করবে না, উল্টো সেটা আমার উপরে এসে পড়বে। কিন্তু আমি যদি ইউনিভার্সকে বলি, আমি যদি ইউনিভার্সের কাছে চাই, ইউনিভার্স আমি আমার পরিশ্রম দিয়ে জীবনে দাঁড়াতে চাই, আমি চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে, মানুষের পাশে দাঁড়াতে, সৎ পথে থেকে তুমি আমাকে সেই সৎ পথে রাস্তা দেখাও। আমার পরিশ্রম, আমি কোন পথে যাব, কিভাবে আমি জানতে পারবো, তুমি আমাকে সেই পথটা দেখিয়ে দাও। ইউনিভার্স তোমাকে অবশ্যই, তোমাকে ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে সাহায্য করবে, কিন্তু সেটার জন্য তোমাকে সাবকনসিয়াস মাইন্ড দিয়ে ইউনিভার্সকে ডাকতে হবে। এবার এই সাবকনসিয়াস মাইন্ডের কাছে যাওয়াটা ভীষণ 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 ডিফিকাল্ট। আমি এই কোর্সে থেকেও আমি পারিনি। কালকে রাতে যখন আমি মেডিটেশন করছিলাম, তখন আমি যখন ঘরে বসে, আমার চশমাটা হয়ে গেছে, 1 মিনিট, আমি যখন ঘরে বসে মেডিটেশন করছিলাম, তখন মেডিটেশনে যখন বসি না, কোনো আওয়াজ আসলে, মানে যখন বসছি আর কি, যখন আমি কানেক্ট করছি সাবকনসিয়াসে, খুব অসুবিধা হয়। তো আমার হাজব্যান্ড ওই রাত্রিবেলা, ও তো ঘুমায় অনেকটাই রাত করে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড ওরা শুয়ে আছে, ওই ফোনটা আস্তে করে দিয়েছে, কিন্তু সেটা আমার কানে আসছে। আমি না কনসেন্ট্রেট করতে পারছি না, আমার মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আমাদের একটা মাইন্ড স্পেস তৈরি করতে হয়, এটা বুঝবে না। এটা যেহেতু আমরা কোর্সটা করেছি, আমাদের টেকনিক আছে, এনার্জিটা নিয়ে আমরা কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট করা, ওই যে বললাম না পিএলআর, অত সহজ নয়। মেডিটেশন করার জন্য মাইন্ড স্পেসে যেতে হয়। তো আমরা মাইন্ড স্পেস তৈরি করি, মাইন্ড স্পেসে যাই, মাইন্ড স্পেসে গিয়ে আমরা ইউনিভার্স কানেক্ট করি। যাই হোক, যেটা বলতে চাইছি, তো
যখন আমি করছি মাইন্ড স্পেসে যাবো, যখন আমি ভাবছি ম্যানিফেস্টেশন করবো যেটাকে বলে, তো ওই আওয়াজটা আমার কানে আসছে, আমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, তখন আমার চেতন দৃষ্টিগুলো চলে আসছে যে এটা হচ্ছে, এই গান হচ্ছে, গানটা শুনতে পাচ্ছি, গানটা রিপিট হচ্ছে। আমি জানি আমার এখানে হবে না, আমি ওখান থেকে বেরিয়ে সব থেকে ভালো হয় মেডিটেশন, ফ্যানটা চালিয়ে ঘরটা অন্ধকার করে আমি ঠাকুরের সামনে করতে বসি। কালকেও সেটাই বসেছিলাম, আমার ঘরেই ঠাকুর, কিন্তু হয়নি কালকে, আমি এই ঘরে এসে তারপরে করেছি। আর আমি যখন মেডিটেশন করি একেবারে চেঞ্জ করে গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়ার পর তারপরে আমি করি। তাছাড়া মেডিটেশন আমার ভালো লাগে না, করা যায়, আমি পারি না করতে। তো আমি ঘর অন্ধকার করে দরজা বন্ধ, আমি কিন্তু ওই ঘরে নাকি ওরা ফুল সাউন্ড দিয়ে নাকি ওরা গান শুনছে, অন্য সময় হলে ওই ঘর থেকে এই ঘরে দরজা আটকা থাকলেও শোনা যায়। রাত্রিবেলা গাড়িটা কম চলে যেহেতু আমার বাড়িটা একদম রাস্তার সঙ্গে, কিন্তু আমি কিচ্ছু শুনতে পাই, আমি কিন্তু কিচ্ছু শুনতে পাইনি। কালকে আমি মেডিটেশন করেছি খুব লাকিলি, যেটা আমি বলতে চাই, আমি যে পিএলআর করি না, আমি কালকে দেখতে পাইনি আমার কোনো জন্ম কিছু, আমি কোনোটাই দেখতে পাইনি, একটু ভিজুয়াল কয়েকদিন দেখেছি। আমি জাস্ট চেষ্টা করছি, কারণ পিএলআর জিনিসটাকে বুঝতে গেলে, এই জন্মান্তরে যেতে গেলে আমাকে হয়তো 2-3 বছর এটার উপরে মানে প্র্যাকটিসে থাকতে হবে, তারপরে অত সহজ নয়। এখনও অবচেতনকেই আমি চিনতে পারিনি, সেভাবে চাইলেই যেতে পারছি না। যাই হোক, তো যেটা আমি আরেকটা পিএলআর আছে যেটা আত্মাকে দেখা, যে আমি তো মাত্র, আমার এটা রূপ, আত্মা তো আর মৃত্যু হয় না, এর পরের জন্ম হয়তো আমার এই আত্মাটাই অন্য কোনো রূপের মধ্যে গিয়ে ঢুকবে। তো ফর্চুনেটলি কালকে আমি হয়তো কিছুটা আভাস পেয়েছি, ওই একটা জায়গাতে আমি সাকসেস হয়েছি। যাই হোক, তার আগে পরে যে কটা হিলিং আছে, যে কটা মেডিটেশন আছে, মানে ম্যানিফেস্টেশন, সেগুলো করেছি, যাই ভালো লেগেছে কালকে এই বিষয়টাতে, অ্যাটলিস্ট কিছু একটা খোঁজ আমি পেয়েছি। তারপরে আমি উঠে গেলাম, যখন আমি ওই পিএলআরটা করতে যাচ্ছিলাম, যে আমি ইয়েতে যাচ্ছি, জন্মান্তরে যখন যাচ্ছিলাম, তো অনেকটা সময়, প্রচুর সময় লাগে, এটার ক্ষেত্রে 2-3 ঘন্টা দিতে পারলে খুব ভালো হয়। রাত্রি 2টো অলরেডি বেজে গেছে, আমাকে তো সকালে উঠতেই হবে। ওই জিনিসটা যখনই মাথার মধ্যে ক্লিক করে গেল, এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে তো সকালে উঠতে হবে, আমার হাজব্যান্ড অফিস যাবে, তখনই আমি জানি আর আমার হবে না পিএলআর। আমাকে তখন টেকনিক ছাড়া তো ওখান থেকে ফট করে চোখ খোলা যায় না, টেকনিক করে বেরিয়ে আসতে হয়, বেরিয়ে এসে আমি তারপরে চলে যাই। আমি আর করিনি, কারণ এটা আমাকে রোজ করতে হয়, আমি রোজ করছি। তো এই হচ্ছে সাবকনসিয়াস, এইভাবে আমরা সাবকনসিয়াসকে কানেক্ট করার চেষ্টা করি। আর যেই দেবতাকে ভালোবাসো, আমি যেমন আমার মহেশ্বরকে, আমি প্রচুর সব দেবতাকে ভালোবাসি। আমার ঘরে সন্তোষী মা আছে, তাকে আমি ভীষণ রেসপেক্ট করি, রাধা গোবিন্দ আছে, মানে এরা আমার খুব ভালোবাসার জায়গা। বজরংবলী মঙ্গলবার করে আমি করি, কিন্তু মহেশ্বর, আমি চোখ বন্ধ করলে মহেশ্বরকে সবসময় উপলব্ধি করতে পারি। এবং তোমাদের কাছে আমি একটা অনেস্টলি সত্যি কথা বলছি, ঈশ্বর আছে ওপরে, আমি বিশ্বাস করি। তো সেই কারণেই বলছি কথাটা। আজকে বৃহস্পতিবার, শ্রাবণ মাসে যখন প্রথম, এই বছর শ্রাবণ মাসে প্রথম সোমবারটা যখন আমি বাবার মাথায় জল ঢালতে গেছি, মহাদেবের স্বরূপটা আমি দেখতে পাইনি, সশরীরে সে দাঁড়িয়ে আছে, মানব রূপ দিয়ে আমি দেখতে পাইনি, ওটা আমি কল্পনা করি, সেটা আমি কখনো দেখতে পাইনি, মিথ্যে বলবো না, ভগবান নিয়ে তো কখনোই নয়। কিন্তু আমি জল ঢালার পর যখন প্রণাম করতে যাই, একদম একটা প্রথমে সাদা সাপটা, আমি চোখটা বন্ধ, এরকম সাদা সাপটা নড়ছে, তার সামনে লিঙ্গ কালো আর 3টে তিলক জল করছে সাদা রঙের, এটুকু জাস্ট কয়েক সেকেন্ড। যখন ফিল করলাম এটা কি, কেন চোখ বন্ধ করেছি, কারণ যে লিঙ্গটাতে আমি জল ঢেলেছি সেই লিঙ্গটা এরকম নয়, আর সাপটা সাদা নয়, কারণ ওটা তো তৈরি করা পাথরে। তো যখন ফিল করলাম, ব্যাস আর দেখতে পাইনি। এটা আমার অনেক বড় প্রাপ্তি পেয়েছি। আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি বলে আমার এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস আছে। তো এই হচ্ছে সাবকনসিয়াস। আর পিএলআর নিয়ে তো অনেক বড় কথা আছে, ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়। তো আমি নতুন চ্যানেল আনছি, তোমাদের সব জানাবো, সব বোঝাবো। আর একটা কথা বলছি, অনেকেই জানতে চেয়েছো, একটা বোন বলতে মানে এটার বিষয় জানতে চেয়েছো। আমি যে স্যারের কাছে কোর্স করছি, তো অবভিয়াসলি এটার উপরে কোর্স করতে গেলে এক একটা কোর্স এক রকম। এখন যেমন আমাদের পেন্ডুলাম ডাইজিং নিয়ে একটা কোর্স করানো হবে, এবার খরচা তো ডেফিনেটলি আছে। এবার দেখো অনেকেই আছে, যেমন আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরে আমি এটা করবো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো ফাইনালি এটা আমি এখন করছি। তো এরকম আমাদের অনেক মানুষেরই ইচ্ছে থাকে, কিন্তু হয়তো আমরা আর্থিক দিক থেকে পেরে উঠি না। কারণ এই যে আমি যার কাছে ক্লাস করি, এক এক দিন আমাকে 15,000 টাকা করে পে করতে হয়, এক এক দিন আমাকে 11.5 ঘন্টা করে ক্লাস হয়, পে করতে হয়। তবে তারপরে আরও অনেকটা কিছু আমরা ফ্রিও পাই, এক বছর অনেক কিছু ফ্রি আছে। এরপরে নতুন কোর্সে গেলে তার জন্য আলাদা। তো এটা সবার পক্ষে তো পসিবল হয় না। তো সেই জায়গাটা আমি গাইড করার চেষ্টা করবো, কারণ আমি কখনো পয়সার জন্য কোনো কিছু করি না। কারণ কন্ট্রোভার্সি করে ক টাকা পেতে পারি তোমরা নিশ্চয়ই জানো। আমি 5-6 মাস পর একটা 8-10 হাজার টাকার পেমেন্ট পাই। তো টাকার জন্য আমি কিছু করি না, আমার ভালো লাগে, আমি একটা ফেম চাই, পরিচিতি চাই, মানুষ আমাকে বুঝুক, আমার দ্বারা মানুষের যদি একটু উপকার হয়, এটাই আমার টার্গেট। তো সেই জন্যই আমি এটার
চেয়েছি শিখতে, আমি কানেক্ট হতে চেয়েছি ভগবানের সঙ্গে বা ইউনিভার্সের সঙ্গে, যেটাই যা বলে হয়তো কোনো এক সময় সেটা আমি পেরে যাব, মানে সেকেন্ডের মধ্যে হয়তো পেরে যাব, এটা আমার মেডিটেশন দিয়ে করতে করতে হবে। তো আমি অবশ্যই আমার চ্যানেলে সেটা গাইড করব, যাতে তোমরা দেখো পাওয়ার তো আমি ওইভাবে, মানে স্যার যে পাওয়ারটা দিয়েছে ওনার যে পাওয়ার সেটা তো এইভাবে অন ক্যামেরা দেওয়া যাবে না, কিন্তু আমি কিছুটা হলেও তোমাদের গাইড করব, টেকনিক দিতে পারবো, তোমরা আমার সাথে যোগাযোগ করবে, সেই রাস্তাও আমি অবশ্যই ডেফিনেটলি রাখবো। মেডিটেশনের প্রসেসিংও বলবো, ম্যানিফেস্টেশনেরও প্রসেসিং বলবো, সবই বলবো ওই চ্যানেলে ডেফিনেটলি বলবো। তো এই হচ্ছে মানে অলমোস্ট বিশাল বস্তু। আর পিএলআর নিয়ে অনেক কিছু আছে, পিএলআর জন্মান্তর ডেফিনেটলি হয়, তোমরা অনেকে আমাকে বলেছো আগের জন্মে যারা ছিল এই জন্মে কি তারা আসে, ডেফিনেটলি আসবে। আমার যতগুলো জন্ম হবে যারা যারা ছিল, শুধু যারা যারা ছিল না, আমি এখন এখান থেকে তাকিয়ে যে সামনে আমার স্মার্ট পয়েন্ট, আমি যে স্মার্ট পয়েন্টে যাদেরকে দেখতে পাই, মানে আমি মানে গেলে পরে ওখানে কিনতে গেলে যাদেরকে দেখতে পাই তারাও আমার লাইফে কোনো না কোনো মানে কোনো না কোনো ওয়ে ধরে ছিল এইরকম। যেমন হয়তো আজকে যে আমার স্বামী হয়তো আগের জন্মে সে এরকমই হয়তো কোনো দোকানের কেউ ছিল, আমি তার কাছে কিছু কিনতে যেতাম, এটাও হতে পারে। মানে আমার যারা রিলেটিভস তারাই আমার রিলেটিভস হয়ে আসবে, আমার যারা বাবা মা তারাই আমার বাবা মা হয়ে আসবে, নাকি এটা নয়। একটা সামান্য তোমাদের কথা বলতে গেলে ভিডিও বড় হয়, তো খুব সামান্য একটা কথা বলছি, যেটা আমি শুনেছি এই জন্মান্তর পিএলআর করানো হয়েছিল একজনের, সে এই জন্মে এই কলির যুগে সে মেয়ে, তো তার এই লাইফটাতে খুব প্রবলেম হচ্ছে, সে অনেক কিছু স্বপ্ন দেখছে, সে খুব ভয় পাচ্ছে, খুব ট্যালেন্টেড, চাকরি করে মেয়েটি, চাকরি করে আমাদের কলকাতাতে, তো খুব ট্যালেন্টেড মেয়েটি চাকরি করে, কিন্তু তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটছে, সে সমস্ত কিছুতে একটা ভয় তার মধ্যে কাজ করছে, খুবই ভয় পাচ্ছে সে। এবার এই ভয়টা পাওয়া, সে কিছুতেই সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, ডাক্তার দেখিয়েছে, তার সে যেহেতু নিজের সেলফ ডিপেন্ডেন্স, তার তো পয়সার অভাব নেই, আনম্যারিড মেয়েটি, অবভিয়াসলি ম্যারিড নয়, তো যাই হোক অনেক কিছু করেছে, এডুকেটেড মেয়ে, কোনোভাবেই কোনো রাস্তা পাওয়া যায়নি। তখন লাস্ট পর্যন্ত সে ভাবলো তাহলে আমি পিএলআর করাবো, তাহলে নিশ্চয়ই আমার এরকম কোথাও কিছু হয়েছে কোনো জন্মে। যাই হোক তার পিএলআর করা হলো, পিএলআর করা হওয়ার পরে দেখা গেল অনেকগুলো জন্ম আগে, তার ধরো 5-6টা জন্ম আগে, যেই সময়টাতে ওই টাইমটা শ্রীকৃষ্ণের যে ইয়ে ছিল দ্বারকা কোন যুগে ছিল বুঝতে পারছো, সেই দ্বারকায় এই যে মেয়েটি এখন বর্তমানে যে মেয়ে, সে ছিল ওই সময় ছেলে ছিল ওই দ্বারকায়, শ্রীকৃষ্ণের দ্বারকায় সে কাজ করত, সে কোনো একটা ইয়েতে কাজ করত। তখন তার কাজে খুশি হয়ে নাকি শ্রীকৃষ্ণ তাকে শালিগ্রাম শিলা দেয়। তোমরা এই পডকাস্টটা সার্চ করতে পারো, হ্যাঁ আমি এটা রিয়েল কথা বলছি, এটা পডকাস্টেও কিন্তু বলা হয়েছে, এটা পডকাস্টে ওই পরে দেখেছি এসেছে, তোমরা একটু এই পিএলআর নিয়ে এটা সার্চ করো ইউটিউবে, তোমরা পেয়ে যাবে, আমি একটা কথাও দেখতে বলছি না। তো শালিগ্রাম শিলাটা তাকে দেয়, এবং তারপর তো ওই লাইফটাতে যা যা হওয়ার বেড়ে এত কিছু তো আর বলা এখানে পসিবল নয়, হয়ে গেল বয়স টয়স হলেও শালিগ্রাম শিলাটা তার ছিল। তারপর থেকে সে যতবার জন্মেছে, সে হিন্দু হয়েই জন্মেছে, যে কটা জন্ম হয়েছে, এবং শালিগ্রাম শিলাটা তার জীবনে প্রত্যেকবার তার কাছেই ছিল। মাঝখানে একটা জন্ম তার মুসলিম জন্ম হয়েছে, তো সেই জন্মে শালিগ্রাম শিলা তার কাছে থাকবে না, মানে কোনো না কোনোভাবে তার কাছে ওই শালিগ্রাম শিলাটা চলে আসতো, হয় কেউ দিত বা বাড়িতে থাকতো, সে জন্মের পর থেকে যখন বুঝতে পারে দেখতো বাড়িতে শালিগ্রাম শিলা আছে, কোনো না কোনো ওয়ে ধরে, কারণ ভগবান দিয়েছে তো, আর ভগবান তো সব সময় আছে, ডেফিনেটলি ভগবান তো আছেই, তাহলে এত কিছু কিসের সৃষ্টি কিসের, তাই না? ভগবান সব জায়গায়, মানে এটা কলির যুগ, তাই সশরীরে দেখতে পাই না, বাকি যুগগুলোতে আমরা দেখতে পেতাম। সত্য তেতা দাপন, সব যুগেই তো মানুষ ছিল, এত পার্সেন্ট ছিল, সব যুগেই মানুষ ছিল। এবার আমি বলবো না আমরা সব যুগেই জন্মেছিলাম বা আমার এতগুলো জন্ম আছে, কিন্তু মানুষ তো ছিল প্রত্যেক যুগে, তাই না? এবার তাদের সোলগুলো কোথায়? আত্মার তো মৃত্যু হয় না, তারা আসছে, হ্যাঁ অনেক নতুন সোলও এসছে, কারণ ওই সময় এই মানুষ ছিল না, এখন 1.5 কোটির পৃথিবী, তখন তো 1.5 কোটি ছিল না, তখন পার্সেন্টেজ অনেক কম ছিল, আরও বেড়েছে, সত্য যুগে যাচ্ছে তার থেকে ত্রেতা যুগে আরেকটু বেড়েছে, দাপরে আরেকটু বেড়েছে, কলিযুগে হিউজ হয়েছে, হিউজের থেকেও হিউজ হয়েছে কলিযুগে, তাই না? তো সেইখানে ওই সোলগুলোই তো আসছে, কিছু সোল নতুনও এসছে, সবই কলিযুগে এসছে না, কলিযুগে সব সোল নতুন হয়েছে না। আজকে আমি জন্মেছি মানে আমার আর কোনো আগে জন্ম ছিল না, মানে এখনকার টাইমে এসে আমার এর আগে একটা বা দুটো জন্ম তো ডেফিনেটলি ছিল, মানে কম করে হলেও একটা জন্ম ছিল, আবার মেবি হতেও পারে কারো সোল, নতুন সোল, তার হয়তো আগে জন্ম হয়নি, হতেই পারে, এর অনেক ব্যাখ্যা আছে, মানে যেহেতু এটা নিয়ে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, তো এর অনেক ব্যাখ্যা আছে, তো সেগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো যেটা বলতে চাইছিলাম ওই শালিগ্রাম শিলাটা নিয়ে, তো একটা মাঝখানে লাইফটা মুসলিম হয়েছিল, তো তখন তার লাইফে শালিগ্রাম শিলাটা আসেনি, তো তারপরে তার সেই মুসলিম, মানে এই লাইফের আগের লাইফটা তার মুসলিম ছিল,
মেয়েটি মুসলিম হয়েছিল এবং সেখানে সেখানে কোনো কোনো লাইফে সে মেয়েও ছিল ছেলেও ছিল। এই লাইফে সে মেয়ে হয়ে এসেছে, হিন্দু ঘরে জন্মেছে এবং ফর্চুনেটলি এই লাইফেও সেই শালিগ্রাম শিলাটা তার হাতে এসেছে। তোমরা এটা সত্যি ঘটনা গুগলেও সার্চ করতে পারো। শালিগ্রাম শিলাটা আসার পরে সে এবার ভাবছে ওই শালিগ্রাম শিলাটা আমরা কি করে, একটা ভগবান শালিগ্রাম শিলা তো চারটিখানি কথা না, পাওয়া যায় না, তো সেটাকে সবসময় সেইভাবে রাখতে হয়। সে অফিস যায়, করে, তখন সে কী করেছে, একটা রাধা গোবিন্দের মন্দিরেই শালিগ্রাম শিলাটাকে না দিয়ে দিয়েছে, যেটাকে আমি তো আর রাখতে পারছি না। ওখানে এক পুরোহিত ছিল, তাকে দিয়ে দিয়েছে। আর সেই পুরোহিত তো ওরকম একটা অমূল্য রতন যেটা আর দেখা যায় না, যেটা কলিযুগে তো পসিবলই নয়। তো সে পেয়ে, আর শালিগ্রাম শিলার একটা ব্যাপার আছে, সেটা একবার তুমি যদি দিয়ে দাও, দান করে দাও মন্দিরে, আর কখনো ফেরত দিতে পারবে না। তো ওই ব্রাহ্মণ ওই শালিগ্রাম শিলাটা পেয়ে, সে কলকাতারই ছিল, সে এখান থেকে আর মানে জানে এই শালিগ্রাম শিলাটা নিয়ে অনেক কিছু হবে, তাই জন্য সে সেখান থেকে চলে গেছে, দিয়ে রাজস্থানে চলে গেছে সে ব্রাহ্মণ ওই শালিগ্রাম শিলাটা, সে আর এখানে আসবে। আর ওই শালিগ্রাম শিলাটা মেয়েটি দিয়ে দেওয়ার পর থেকেই তার সঙ্গে এই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, নানা রকম ভিজুয়ালাইজেশন আসছে, নানা রকম স্বপ্ন আসছে। তারপরে আলটিমেটলি PLR করা হলো এবং সেখানে সমস্ত ডিটেলসটা বেরিয়ে আসলো। তারপরে আলটিমেটলি জানা গেল যে শ্রীকৃষ্ণ বলছে এটা তো তোকে আমি দিয়েছি, প্রত্যেক জন্মেই তুই যতবার জন্মাবে এটা থাকবে। আমি কি বলেছি আমার অযত্ন হচ্ছে বা আমাকে তুই পুজো কর, আমি তোর কাছে থাকবো বলে তোকে এটা দিয়েছি, কিন্তু তুই এটা মন্দিরে দিয়ে দিলি, এটা তো আমি চাইনি। যাই হোক, তারপরে সে ভগবানের কাছে ক্ষমা চাইলো, ইউনিভার্সের কাছে, গডের কাছে ক্ষমা চাইলো। তার এই কার্মিক যে ফলটা সে করে ফেলেছে, অজান্তে তো করেছে, কারণ কোন জন্মে সে দ্বারকায় থাকতে পেয়েছে আর এটা কোন জন্ম, এগুলো তো কোথায় ধুলির সাথে, মানে ওর কোনো অস্তিত্ব নেই। তো সেটা তো সে জ্ঞানে করেনি, সব জ্ঞানে করেনি, ক্ষমা চাইলো। তো তারপর থেকে মেয়েটি ভালো আছে আর সেই জিনিসগুলো তার জীবন থেকে চলে গেছে। এরকম আরও অনেক ঘটনা আছে। যাই হোক, এইসব বলতে গিয়ে আমি আমার ওই আত্মার বিষয়টাই বলতে ভুলে গেছি। তো এটাই সংক্ষেপে বলে দিই, সেটা হলো আজ থেকে 2014 সালে এন্টালিতে কোনো একটা ঘটনা ঘটেছিল। আমি ওই টাইমটা দিয়ে নিউজে দেখেছিলাম কিনা আমার মনে নেই। তোমরা যদি এই ঘটনাটা কেউ জেনে থাকো, এন্টালির ঘটনা বলছি, কাইন্ডলি আমাকে একটু জানিও, তো আমিও এই বিষয়টা একটু জানতে চাই। এই গত সপ্তাহে আমার খুব পরিচিত একজন সুস্মিতা আমাকে কমেন্ট করো, ইউটিউব থেকে জেনেছি। আর আমি বিশ্বাস করি এই সুস্মিতা আগের জন্মে আমার খুব কাছের কেউ ছিল। ওর কমেন্ট দেখলেই তোমরা বুঝতে পারবে। ইউটিউব থেকে পরিচয় হলেও দিনে যে কতবার আমাদের কথা হয়, এত ভালো বন্ডিং, এত ভালো বোঝে ও আমাকে আর আমি ওকে, এগুলো নিয়ে পরে বলবো। যাই হোক, সুস্মিতা কমেন্ট করো আজকে, রোজই করে সুস্মিতা কমেন্ট। তো সেটা বলছি, সুস্মিতার ফ্রেন্ড, সুস্মিতা এখানে থাকে না, সুস্মিতা ব্যাঙ্গালোরে থাকে, বিয়ে হয়ে গেছে, ওর স্বামী স্ত্রী আর ওর একটা বাচ্চা আছে 8 বছর, ওরা ব্যাঙ্গালোর থাকে। সুস্মিতা এখানে যখন ছিল, কলকাতায় বাড়ি, শ্বশুরবাড়িও কলকাতায়, চাকরি করতো ব্যাংকে। তো সেই মারফত ওর বান্ধবী ছিল দুটো, তো একজন সুমান, একজন হচ্ছে গিয়ে সায়ক, ওরা হচ্ছে গিয়ে পাঞ্জাবি কর, সুমান কর। তো ওরা একসাথে চাকরি করতো। তো ওই চাকরি করার সোর্সে ওই যখন চাকরি করতো তখন আর কি ওই সুমন বলে যে পাঞ্জাবি মেয়েটি, ওই একই অফিসে তমজিৎ রয় বললো, তমজিৎ রয় বা এরকমই হবে, যাই হোক সারনেমটা আমার অ্যাকুরেট মনে নেই। ছেলেটির নাম তমজিৎ, বাঙালি হিন্দু, ছেলেটির সাথে প্রেম হয়, ভালোবাসা হয়। এবার যেহেতু ওরা দুজনে হিন্দু হলেও ওদের ইয়েটা এক নয়, তো সেই জন্য বাড়ি থেকে মানেনি, তো ওরা পালিয়ে বিয়ে করেছে এবং সেখানে সুস্মিতাও ছিল, ওদেরকে বিয়ে দিয়েছে দাঁড়িয়ে থেকে, ওরা পালিয়ে বিয়ে করেছে। দুজনেই চাকরি করতো, তো চাকরি করে বাড়ি থেকে যেহেতু কারো বাড়ি থেকে মানেনি, ওরা একটা ভাড়া বাড়ি রেন্ট নিয়ে থেকেছে। তো এই বিয়েটা হচ্ছে সুস্মিতার বিয়ের 6 মাস আগে, মানে 2010-এ গিয়ে ওই মেয়েটির সুমন কর আর তমজিতের বিয়ে হয়েছে। তারপর 2011-তে সুস্মিতাও বিয়ে করে। সুস্মিতার বিয়ে হয়ে যাওয়ার পর সুস্মিতা চলে আসে ব্যাঙ্গালোর। তারপর থেকে নারী ফ্রেন্ড সার্কেলটা ভেঙে যায়, ওরা আর কারোর সঙ্গে কারো পরিচয় আর সেভাবে নেই এতগুলো বছরে। তো সুস্মিতার আজকে বিয়ে হয়েছে 12 বছর হয়ে গেছে, মানে 2011-তে বিয়ে হচ্ছে, মানে 14 বছর হয়ে গেছে, তাই তো 2025। তো এতগুলো বছর হয়ে গেছে সুস্মিতার বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে গত সপ্তাহে এই সুমন করের সঙ্গে ফেসবুকে, এত ফেসবুক করে কোনোদিনও দেখা হয়নি, হঠাৎ করে দেখছি সুমন কর ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেয়েটি তারপরে অ্যাকসেপ্ট করে, ওরা বান্ধবী। তখন গিয়ে মেয়েটি মানে এই সুস্মিতা আর কি সুমনকে মানে টেক্সট করা হয়, তারপর ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, তারপরে ফোনে কথা বলা হয়। তখন বলে কেমন আছিস, কি বৃত্তান্ত, ভেবেছে অনেক বছর বিয়ে হয়ে গেছে, কোথায় 2010-এ বিয়ে হয়েছে, এটা 2025, তার মানে বিষয়টা 14 বছরের, তাই তো। আর সুস্মিতার 13 বছর বিয়ে হয়েছে। তো তার মানে কেমন আছিস, কি বৃত্তান্ত, তোরা এখন কোথায় আছিস, বাড়ি থেকে মেনেছে কিনা, ছেলে মেয়ে হচ্ছে কিনা। তখন মেয়েটি জানায় যে আমার মানে ও তো আমাদের ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। তো ও ভেবেছে মানে ডিভোর্স হয়ে গেছে। বলছে চলে গেছে মানে, বলছে না ও না মারা গেছে। তো বলছে কীভাবে মারা গেছে, তো হঠাৎ
হঠাৎ করে কী হলো, কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো রকম কিছু? তখন মেয়েটি বললো যে বাড়িতে প্রথম ভাড়া থাকতো, 1.5 বছর ভাড়া ছিল, এবার নতুন বিয়ে হয়েছে, বাড়ি থেকেও মানেনি। এবার ওই একসাথে অফিসে চাকরি করতো যারা, তারা অফিস কলিগরা অনেক সময় আসতো, বাড়ির মালিকের একটু অসুবিধা হতো, যার কারণে তারা মুখে কিছু না বললেও ডিস্টার্ব ফিল করতে পারে। এডুকেটেড তো ওরা, দুজনেই চাকরি করে ব্যাংকে, তো সেই কারণে ওরা বাড়িটা চেঞ্জ করে। এন্টালিতে ওরা একটা ঘর ভাড়া নেয়। বাড়িটা না সস্তা, মানে ভাড়াটা অনেক কম ঘর অনুযায়ী, খুব যে বেশি মডিফাই করা তা নয়। 3 তলা, নিচটা দোকান, মাঝখানে দোতলার ফ্ল্যাট আর কি। ওরা একটা ঘর নিয়ে থাকে, 3 তলাটা ফাঁকা। চাই ওরা ওই বাড়িতে ভাড়া যায়, ওদের ক্ষমতার মধ্যে চলে আসে ভাড়াটা। ভাড়া যাওয়ার পরে দেখতো কি, ওরা অফিস যেত, সকালবেলা হয়তো রান্না করে রেখে যেত, মাছ মাংস এরকম কিছু করে রেখে যেত, সবজি টবজি সমস্তটা থাকতো ওরা টেবিলের মধ্যে। তখন ফ্রিজ ছিল না, আমি সেই সময়ের কথা বলছি। অফিস থেকে এসে আবার করবে, খুব কষ্ট হতো, জিনিসটা গরম জিনিস, তাই জন্য ওখানে ঢেকে ভালো করে রেখে দিয়ে যেত। এসে দেখতো মাছ মাংসগুলো নেই, মানে শুধু ঝোল রয়েছে। এবার ও ভেবেছে হয়তো তমজিৎ এটা করতে পারে, কারণ তমজিতের মা নাকি তমজিতের বাড়ির লোক কথা বলতো এবং বলতো যে ওকে ছেড়ে তুই যদি আসিস তোর জন্য অলওয়েজ দরজা খোলা, কিন্তু ওকে কখনো মানবে না, তমজিতের বাড়ির লোক বলতো। আর সেটা তমজিৎ ওর কাছে, সুমানের কাছে বলতো। সুমান ভেবেছিল হয়তো তমজিৎ ওকে ইগনোর করছে বা ওকে ছাড়তে চাইছে, যার কারণে তমজিৎ না কিছু বলতো না ওকে, যে তুমি কেন খেয়ে ফেলছো। ও ভাবতো তমজিৎ খেয়ে নিয়েছে, হয়তো অফিস থেকে এসছে, খিদে পেয়ে গেছে, ও ফ্রেশ হতে গেছে, তমজিৎ হয়তো মাছ মাংসটা খেয়ে নিয়েছে বা কিছু। ও না বলতো না, ও আবার নতুন করে ঠোড়ে দিয়ে খেতো, যাতে এটা নিয়ে ঝগড়া না হয়। তো একদিন নাকি তমজিৎ বলে ফেললো যে আমি তো রোজ, মানে প্রায় তো আমরা বাজার করে আনি এবং সকালে রান্না করি, তাহলে শুধু এই সেদ্ধ ভাত এইসব রাত্রিবেলা কেন খেতে হচ্ছে? তখন ও বলছে কেন, তুমি তো খাচ্ছ, আমি তো রান্না করে রাখছি, তুমি তো খেয়ে নিচ্ছ। তারপরে বিষয়টা জানা গেল যে না, খাওয়া হয়নি। তো যাই হোক গেল। তো এবার ভাবলো এই ইনকাম, একটা প্রাইভেট ফার্মে আর কি ব্যাংকে চাকরি করে, এই ইনকামে 3-4 বছর বিয়ে হয়েছে, 4 বছর না, 2.5 বছরের মতো বিয়ে হয়েছে। এরপর ফিউচার প্ল্যানও হবে, তাহলে পরে একটা কাজ করা যাক, আমাদের তো এই টাকায় তো পসিবল না, আমাদের বাড়ি থেকে যেখানে মানে নেই, তাহলে আমরা দুজনেই একটু কম্বাইন্ড করি, আমরা চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করি, গভর্নমেন্ট জবের জন্য। যে কোনো একজনে যদি পাই তাহলে আমাদের ফ্যামিলিটা অনেকটা ভালোভাবে চলবে। তো যাই হোক, দুজনে পড়াশোনা শুরু করলো। এবার ওই সুমান কী করতো, যে ব্যালকানিটা ছিল, ওই ব্যালকানির সামনে গ্রিল দেওয়া, ওখানে ওই ডাইনিং টেবিলের ওপরে বসে পড়তো, আর তমজিৎ ঘরে বসে পড়তো। এবার পড়তে সুমান পড়তে হঠাৎ করে দেখছে কি, ওই যে ব্যালকানির মতো করা, তো ডাইনিং না, মানে ওই ব্যালকানির স্পেসটা, যে ওই ডাইনিংয়ের জায়গাটা দিয়ে এরকম ইয়েটা দেওয়া, ওই গ্রিলগুলো দেওয়া, তো ওখানে বসে পড়ছে। হঠাৎ করে দেখছে কি, একটা মুখ, একটা ছেলের মুখ। তো এক পলক দেখবে আমরা হুট করে কোনো কিছু দেখলে না, তখন বুঝি না, নিচে যেই করে তারপরে মনে পড়ো ওটা কী দেখলাম। তো ও দেখে ও ভাবছে ও হয়তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে। ও পড়তে মনে হলে রাস্তা দিয়ে লোক কী করে যাবে, আমি তো দোতলায় থাকছি, রাস্তার লোক গেলে তো নিচ দিয়ে যাবে, সেটা তো নিচে, সে তো ওইভাবে জানলার, মানে ওই গ্রিল দিয়ে সে তাকিয়ে আছে, সেটা কী করে হবে। ও আবার তাকালো, ও না বুঝতে পারলাম, তো খুব ভালো ড্রয়িং করতো, ও না ওই মুখটাকে ড্রয়িং করে রেখেছে। যাই হোক, ও গিয়ে ওর হাজব্যান্ডকে তখন চিৎকার করেও ডেকেছে। তো তমজিৎ এটা বিশ্বাস করেনি, তমজিৎ নাকি খুব, মানে এইসব ভয়ও পেত, কিন্তু বিশ্বাস করেনি, বিলিভ করেনি। তারপরে একটা সময় গিয়ে সুমনের বাড়ি থেকে কিছুদিন পর, কয়েক মাস পর হয়তো সুমনের বাড়ি থেকে সুমনকে, মানে ওদেরকে মেনে নিল। তখন সুমন প্রথমবার নিজের বাপের বাড়িতে যাবে, কলকাতাতেই থাকে, বাপের বাড়িতে যাবে। তমজিৎকে নেয়নি একদিনের জন্য, যে আমি একটু একদিনের জন্য যাই বাপের বাড়িতে, একটুখানি ঘুরে আসি। তো ও গেল, ও ভালো কথা গেল। রাত্রিবেলা মানে অফিস থেকে তমজিৎ বাড়ি এসছে, আর ও আবার ওর বাপের বাড়ি গেছে। তো তমজিৎ নাকি ফোন করে বলছে আমার না একা একা ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে। তাও বলছে হ্যাঁ হতে পারে, আমরা দুজন থাকি, তো তুমি হয়তো একা আছো, সেই কারণে এরকম লাগছে। যাই হোক, হঠাৎ করে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার অনেকটা রাত হয়ে গেছে, এই তমজিৎ সুমনকে ফোন করেছে যে জানো তো, আমি না এরকম জানলা দিয়ে একটা মুখ দেখতে পেলাম, একটা ছেলের মুখ। বলছে তুমি দেখো তো আমার ড্রয়িং খাতাটার মধ্যে এই মুখটা নাকি। ও খুলেছে, তখন বলছে হ্যাঁ এই মুখটাই দেখেছি। বলছে তাহলে আমি তো তোমাকে বলেছিলাম, বিশ্বাস করোনি। তো বিষয়টা ওদের কাছে একটা খটকা লাগলো। তারপরের দিন যখন ওরা অফিস থেকে আবার দুজনে একই জায়গায় চাকরি করে, অফিস থেকে আবার এই ফ্ল্যাটে আসলো। ফ্ল্যাটে আসার পর ওরা বাড়ির মালিকের কাছে গেল, জিজ্ঞেস করলো, এবং নিচে যে দোকানগুলো আছে সেখানে জিজ্ঞেস করলো। দোকানদাররা সেভাবে কিছু বলতে চাইলো না, কিন্তু তারা ওখানে দোকান ভাড়া নিয়ে আর কি করে, তো সেইভাবে কিছু বলতে চাইলো না। মালিকের কাছে গিয়ে বললো, তখন মালিক বললো যে হ্যাঁ আমার একটি ছেলে MBA-তে চান্স পায়নি, 21-22 বছর বয়স হবে, ওই বাড়িটাতে সুইসাইড করেছে। ওনার 2-3টে বাড়ি আছে, এই বাড়িটা সম্পূর্ণ রেন্টে, যার কারণে 3 তলায় কোনো ভাড়া নেই, মানে এই বাড়িতে কেউ ভাড়া আসতে চায় না
বলে এত কমে দোতলাটা ওরা ভাড়া পেয়েছে, আর নিচে দোকানটা 10টার মধ্যে 10টা 11টার মধ্যে বন্ধ হয়ে যায় অনেকগুলো দোকান, তারা চলে যায়, তাদের আর এগুলোকে ব্যাপার নেই। তখন রাস্তাঘাটে লোকজনও থাকে, লাইট ফাইটও থাকে, তারা তো তাদের মতো বেরিয়ে যায়, তারপরে সব শুনশান হয়ে যায়। তো যাই হোক গেল। তো তারপরে এবার দেখো তারা যে ওই বাড়িটা চেঞ্জ করবে হুট করে, অতটা টাকাও তাদের কাছে ছিল না, প্রাইভেট সেক্টরে যেহেতু চাকরি করার তখনকার সময় এত স্যালারিও ছিল না, যার কারণে তারা একটু অ্যাডজাস্ট করে থেকে গেছে। তো এর মধ্যে হঠাৎ করে এই হাজব্যান্ড ওয়াইফ এই কাপলটির মধ্যে একটু কথা কাটাকাটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে সুমন কী করেছে, ওর বাপের বাড়িতে চলে গেছে। একটা দিক যে না তুমি আমার সাথে এরকম ঝগড়া করলে তাহলে আমি বাপের বাড়িতে যাই। তো বাপের বাড়িতে গেছে, যাওয়ার পর ওনাকে অনেকবার রাত্রিবেলা তমজিৎকে ফোন করে, কিছুতেই তমজিৎ ফোন ধরছে না, সারা রাত ফোন করেছে। তো সুমন কোথাও গিয়ে ভেবেছে হয়তো রাগ করেছে, কারণ যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো কালকে তো অফিসে আসবে, অফিসে দেখা হবে, তো ঠিক আছে ঠিক করে দেবো। পরের দিন সুমন অফিসে গেছে, অফিসেও তমজিৎ আসেনি, অফিসে আসেনি, তো ও ভেবেছে হয়তো রাগ করেই আসেনি বা কিছু ফোনও করেছে, তখনও ধরেনি, ও কিন্তু এসব কিছু ভাবেনি। যাই হোক অফিস করে ও তারপরে ওর যে বাড়িতে ভাড়া থাকে সেখানে তমজিৎ যেখানে আছে সেখানেই গেছে, গিয়ে দোতলায় উঠেছে। দোতলায় উঠে তখন ওই 7:30 না 8টা বাজে অফিস থেকে বাড়ি গেছে, গিয়ে কলিং বেল বাজাচ্ছে, কিছুতেই দরজা খুলছে না তমজিৎ। সেই থেকে ও সিঁড়িতে বসে আছে 1:30টা পর্যন্ত, দরজা না খুলে। তারপর শেষমেশ তমজিৎ ওর বাবা মাকে ফোন করে যে এরকম ঘটনা, দরজা খুলছে না। ওর বাবা মা বলে তুই থানায় ফোন কর, আমরা আসছি। থানায় তমজিৎ ফোন করে, ওর বাবা মাও আসে, দরজা ভেঙে দেখে তমজিৎ মানে খাটের উপর এরকম করে শুয়ে আছে, চারিদিক এলোমেলো লন্ড ঘণ্ড, পাশে তমজিতের ফোনটা পড়ে আছে। ফোনটা যখন ধরলো মানে দেখলো পুলিশ এসে এই সবটা দেখেছে, তখন দেখছে কেউ একজন ক্যামেরা করেছে, সেখানে দেখা গেছে তমজিৎ মারা যাওয়ার আগে বিছানার চাদর, বালিশ টালিশের কাবার ঠার, বালিশ ফালিশ সব ছুঁড়ে মারছে, আর কাউকে বলছে সরে যা, কিন্তু এরকম করিস না। আর সেটা কিন্তু ভিডিও হয়েছে, কেউ একজন রেকর্ডিং করেছে। তমজিৎ বলছে সরে যা, এরকম করিস না। এটা নাকি পুলিশের কাছেও একটা মিস্ট্রি। পোস্টমর্টমও হয়েছে, পোস্টমর্টমে হার্ট অ্যাটাক এসছে। পুলিশ আজ পর্যন্ত এর রহস্য বের করতে পারেনি, মানে এই রহস্যটা কিন্তু বেরোয়নি যে এই ঘটনাটা কী করে ঘটলো, মানে এই ভিডিও ক্যামেরাটা কে করলো ক্যামেরাটা, আর কাকেই বা তমজিৎ বললো যে সরে যা, কিন্তু এরকম করিস না, বা ছুঁড়ে মারছে, এই রহস্যটা বেরোয়নি। তো ও আমাকে ফোন করে এই কথাগুলো বললো, এবং তারপরে সুস্মিতা নাকি জিজ্ঞেসও করেছে সুমনকে, তাহলে তুই এখন কোথায় আছিস, কতদিন আগে ঘটেছে। তো সুমন বলছে 2 বছর আগে তমজিৎ আমাদের ছেড়ে চলে গেছে, আমার বিয়ের 4 বছর পর তমজিৎ মারা গেছে। তাহলে 2010-এ বিয়ে হলে 2014-তে তমজিৎ মারা গেছে, তাহলে 2014-তে মারা গেলে এটা 2025, 11 বছর আগে তমজিৎ মারা গেছে। কিন্তু সুমন বলছে বিয়ের 4 বছর পর তমজিৎ মারা গেছে, 2 বছর মানে 2023-এ তমজিৎ মারা গেছে। বিষয়টা মেলাও। সুস্মিতাকে যখন এই কথাগুলো বলেছে, সুস্মিতা না অত ক্যাজুয়াল নিয়েছে, এতদিন পরে কারোর সাথে কথা হচ্ছে আজকে 12-13 বছর পরে, ওরা এগুলো তখন আর অত ভালো করে অ্যানালাইসিস মানে বোঝেনি এটা কি, এটার মানে কী হতে পারে অত বোঝে। যেমন তোমরা মন্দিরের PLR নিয়ে সালটা 1933 তোমরা এত ক্যালকুলেশন করে, ও বোঝেনি। কিন্তু ও না যখন ফোনে কথা বলছে একটা আওয়াজ আসছে, এরকম একটা আওয়াজও পাচ্ছে ফোনের পাশে, তো ও ভেবেছে গাড়ি ফাড়ি কোনো কিছু হতেই পারে, কারণ ও তো কিছু দেখতে পাচ্ছে না। এবার ও যখন আমাকে এই কথাগুলো ফোন করে বলে, জানেন মাম্পিদি আজকে না এই ঘটনা ঘটেছে, সন্ধ্যার সময় আমি বসে আছি, ও আমাকে ফোন করে বললো। আমি বললাম কি বলছে, এরকমও হয়? বলছে হ্যাঁ। তো ও বলার পর আমার না ফট করে আমিও না অতটা মানে ক্যাজুয়ালি নিয়েছি যে মারা গেছে। আর আমার না ওই তমজিৎ মারা গেছে ওটা বেশি একটা এফেক্ট করেনি, আমাকে এফেক্ট করছে ওই যে MBA পড়া ছেলেটা, আমি চিনি না জানি না, নামও জানি না, আমরা কেউ জানি না। তো একটা ছেলে MBA-তে চান্স পায়নি, 20-21 বছর মানে 21-22 বছর পর সুইসাইড করলো, এটাটা আমার একটা কেমন খুব খারাপ লাগছে আজকালকার ছেলেরা। আমি এটা ভাবতে সেই দিনটা কাটলো। রাত্রিবেলা সমস্ত কিছু করে আমি মেডিটেশন করতে বসেছি। আমার সেদিন 2টো হিলিং করার ছিল, সেটা 2টো কোর্স ছিল, আমাদের গ্রুপে এসেছিলো। তো আমাদের এরকম হিলিং করতে হয়, কারো কোনো সমস্যা থাকলে হিলিং করে দিতে হয়, সবাইকে করতে হয়। তো সেই হিলিং 2টো করলাম, খুব ভালোভাবে হলো। তারপরে যখনই আমি ম্যানিফেস্টেশন করতে বসছি মেডিটেশন দিয়ে, ভীষণ মাইন্ড ডিস্ট্র্যাক্ট করছে, কিছুতেই আমি ওই আমার মানে সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টই করতে পারছি না, হচ্ছেই না। আমি সেদিন উঠে গেলাম, আমি কিন্তু কিছু ভিজুয়ালাইজ করিনি, আমি কিন্তু উঠে গেছি। আর যে আমি মেডিটেশনে কিছু দেখেছি এমন নয়, আমি উঠে গিয়ে আমি বিছানায় এসে বসে না ওই ছেলেটার কথাই আমার মনে আসছে, ভালো লাগছে না আমার। তো আমি একটু ফোনটা, আমরা মেডিটেশন করার পর শুয়ে আর কিছু ফোন হাত দিই না, ঘুম পেয়ে যায়। তো সেদিন তো মেডিটেশন হয়নি, আমি একটু ফোনটা দেখতে এরকম তাকাচ্ছি, মনে হচ্ছে আমি কিন্তু তাকিয়ে আছি, আমি কিন্তু কল্পনায় নেই বা ঘুমের মতো স্বপ্নে না। ফট করে আমার মনে হচ্ছে আমি কিছু ভিজুয়ালাইজ করছি, মানে ঠিক একটা জানলার ওপাশে একটা মুখ, শান্ত স্নিগ্ধ 2টো চোখ, একটা অল্প বয়সের ছেলে, ফর্সা করে স্লিম করে, আমি পুরো ফুল বডি দেখিনি মুখটা, কিন্তু তাতে বোঝা গেল স্লিম বডি,
তাকিয়ে আছে আমার দিকে। আমার না কেমন একটা লাগলো, আর ফট করে কানেক্ট হলো এই ছেলেটাই সেই ছেলেটা যেই ছেলেটা মারা গেছে সুইসাইড করে। কেন জানি না আমার মনে, আমি চিনি না এদের, কাউকে চিনি না, জীবনে কোনোদিন এদের কথা শুনিনি, এরকম কোনো নিউজও আমি শুনিনি। যাই হোক, এটা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম জাস্ট এটা আমি ইমাজিন করছিলাম, তো আমার হয়তো চলে এসেছে, তো চলে গেল। তো আমি তারপরে ওয়াশরুম থেকে এসে আমার হাজব্যান্ড আমার মেয়ে কিন্তু সেদিন ঘুমিয়ে পড়েছে, লাইট ফাইট অফ করে আমি শুয়ে পড়েছি, কিছুতেই ঘুম আসছে না, সারা রাত আমার ঘুম আসেনি। ওই মুখটাই আমার সামনে আসছে, আর যখনই চোখটা বন্ধ করছি মনে হচ্ছে একটা কালো কোনো কিছু, মানে ক্যাপ, মানে পুরো মানে আটকা একটা মানুষেরই রূপ কালো আমার চোখের সামনে থেকে যাচ্ছে, মানে এরকম একটা কিছু আমি মানে ভিজুয়ালাইজ করছি, এরকম আমার খুব অস্বস্তি হচ্ছে। আমি কিছু বলতে পারিনি, এই করতে করতে হয়তো 4টের মতো বেজে গেছে। 5টায় আমি এমনিতেই উঠি, প্রত্যেকদিন সকালে আমার উঠতে হয়। তো যাই হোক, অ্যালার্ম দেওয়া ছিল, উঠে গেছি। উঠে যাওয়ার পর কাজকর্ম যেটা করার, কিন্তু ওটা আমার মাথা থেকে বেরোচ্ছে না। 10টা বাজে, এর মধ্যে সুস্মিতাও আমাকে ফোন করেছে। ফোন করার পর আমি সুস্মিতাকে বললাম, সুস্মিতা জানো এই ঘটেছে, আর একটা কথা তোমাকে বলি, 4 বছর সংসার করেছে, 2 বছর আগে যদি মারা যায় তাহলে কি করে 2023-এ মারা যায়? যেই বলেছি ও তখন বলছে, আমিও না কালকে রাতে এই কথাটা ভেবেছি মাম্পিদি, আমি না কালকে রাত্রিবেলা এত ভয় পেয়েছি, আমি বাথরুমে, মানে ওরাও ফ্ল্যাটে থাকে, আমি না বাথরুমে যেতে পারছি, আমি কিছু করতে পারছি না, আমার খুব অস্বস্তি হচ্ছে, আমার ভয় লাগছে। আমি বলছি দেখো আমার ভয় লাগছে না, কিন্তু ছেলেটার জন্য আমার কষ্ট হচ্ছে, আমার একটু ভয় লাগছে না। আমি না তমজিৎকে কানেক্ট, যে মারা গেল আমি ওকে কানেক্টই করতে পারছি না, যা সুমনের কষ্ট হচ্ছে, আমার ওই ছেলেটার জন্য কষ্ট হচ্ছে। বলছি এ মা মাম্পিদি, আমার জন্য কি আপনার কোনো ক্ষতি হলো? আমার খুব খারাপ লাগছে। সোফিয়া সাতকাউন্ট বলে একটা চ্যানেল আছে, দেখবে, সোফিয়াদির সাথেও ও কথা বলে সুস্মিতা, সোফিয়াদিকেও নাকি বলেছে, এবং সোফিয়াদি বলেছে আমি না আমার লাইফে, যেহেতু সোফিয়াদি এই রিলেটেড বিষয় নিয়ে এক একটা ঘটনা নিয়ে বলে, সোফিয়াদিও বলছে এত কিছু আমি আমার লাইফে বলেছি, কিন্তু এই বিষয়টা শোনার পর আমারই গা কাটা দিচ্ছে। সোফিয়াদিও নাকি সেদিন রাত্রিবেলা খুব ভয় পেয়েছে, মানে তারও নাকি ভয় লাগছে। আমি কিন্তু একটুও ভয় পাইনি, আমার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, ছেলেটা কেন মরে গেল। আর ওই ছেলেটার স্নিগ্ধ মুখটা আমার সামনে আছে, এত ইরিটেশন হচ্ছে। পরের দিন ওর সাথে কথা বলার পরে আমি রান্নাবান্না কিচ্ছু করিনি, সেই 5টায় উঠেছি, আমি ঠিক এখানে সোফাটার মধ্যে বসে আছি, ভিডিও করিনি, কিচ্ছু করিনি, মানে খুব ইরিটেশন হচ্ছে, ভালো লাগছে না। সুস্মিতা আবার ফোন করেছে, বলছে মাম্পিদি আপনার যদি কিছু হয় আমার খুব খারাপ লাগছে। তা আমার না ভেতরে কেমন লাগছে। যাই হোক, গেল ফট করে আমার মনে হলো আমি একটু ম্যামকে ফোন করি, মানে আমাদের যে স্যার, তার যে ইয়ে আছে ম্যাম, সবসময় তো স্যারের সাথে কানেক্ট করা যায় না, তো তার যে অ্যাসিস্ট্যান্ট আছে, ম্যামও তো এই ইয়ের মধ্যেই থাকে, তো ম্যামকে একটু ফোন করি, আর ম্যাম সবসময় ফোন ধরে। আমি ম্যামকে ফোন করলাম, ম্যামকে ফোন করার পর সমস্তটা বলছি। তো ম্যাম শুনে বলছে, মাম্পি তুমি ওপাশ থেকে বলছো, আমার এপাশ থেকে গায়ে কাটা দিচ্ছে। তো আমি ম্যামকে বললাম, ম্যাম এটা কেন হচ্ছে? আমি তো চিনি না, আমি এই ঘটনাটা জানিও না, কেন আমার এটা হচ্ছে, কেন আমি ভিজুয়ালাইজ করছি, আমি পুরো স্পষ্ট, যদি আমি ড্রয়িং ভালো করতে পারি না, কিন্তু আমি পুরো ডিটেলস বলে দেবো ছেলেটা কেমন দেখতে, স্পষ্ট। আমি ইভেন তোমাদের সাথে কথা বলছি, আমি এখনও বলে দেবো ছেলেটা কেমন দেখতে, কেন হচ্ছে, ও কি কোনো মেসেজ দিতে চাইছে? তো ম্যাডাম বলছে ছেলেটা হয়তো মারা গেছে 2007 কি 8 এরকম একটা, বা 9 এরকম একটা টাইম দিয়ে, আমি এক্সাক্ট সালটাও জানি না, সুইসাইড করেছে। ম্যাম বলছে দেখো তুমি তো এখন এই সমস্ত কিছু নিয়ে কাজ করো, এবার ও সুইসাইড করেছে, ওর আত্মাটা হচ্ছে একটা অপমৃত্যু, সেটা কিন্তু এইভাবে উদ্ধার হয় না, ও রিলিফ পাচ্ছে না। এবার তুমি যেহেতু ইউনিভার্স নিয়ে কাজ করো, ইউনিভার্স চেয়েছে, যার জন্য কেন সুস্মিতা এত বছরে কখনো সুমনের সাথে ওর যোগাযোগ হয়নি, হঠাৎ করে সুমনের সাথে ওর সাডেন একদিনে যোগাযোগ হবে, একদিনে এত কিছু জানতে পারবে, কেন জানতে পারবে, কেন এবার এই ঘটনা তোমার সামনে আসবে, আর কেন এবার তুমি এটাকে ভিজুয়ালাইজ করবে? ওর আত্মাটা মুক্তি চাইছে, ইউনিভার্স চাইছে ওর যে কার্মিক ফল সেটা ও এবার এই আত্মা থেকে বেরিয়ে গিয়ে এরপরে তো আরও মানুষ হবে না, ওকে আরও ওকে কষ্ট করতে হবে, কারণ নিজের জীবন নিজের হাতে ধ্বংস করেছি, রাগের মুহূর্তে আমি আমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছি, তো সেটার জন্য জীবনের মূল্য, সেই দাম তো ওকে চোকাতে হবে, সেই সাইকেল ওকে মানতেই হবে। যদি আমি আজকে মরে গেলাম স্বাভাবিকভাবে, আমি যদি 100-150 বছর পরে জন্মাই, সেখানে যে সুইসাইড করবে সে হয়তো 300 বছর পরে জন্মাবে, তাকে আরও 150 বছর কষ্ট করতে হবে, তাকে বুঝতে হবে, তাকে ফিল করতে হবে জীবনের দাম কি, যাতে এই জীবনটাকে নিজে থেকে ধ্বংস না করে ফেলা হয়। তো সেইটা তো সে করবে, কিন্তু এই যে তার আত্মা, এখন সে কোনো রূপেই নেই, তার কোনো রূপ নেই, না কোনো মশা, না কোনো মাছি, না কোনো পোকা মাকড়, কোনো কিছু না, তো তার কোনো জন্ম নেই, তার কিচ্ছু নেই, সেইভাবে ঘুরে বেড়াচ্ছে একটা আত্মা অপমৃত্যু হয়ে, সেখান থেকে সে মুক্তি চাইছে। মাম্পি কোনো মেসেজ নয়, তুমি ওকে মুক্তি দাও, তুমি হিলিং করো, মুক্তি দাও। আমি বললাম ম্যাম আমার কি এত ক্ষমতা আছে আমি ওকে মুক্তি দিতে পারবো? বলছে হ্যাঁ, চিন্তা করো না, আমাকে মানে সবাইকে চাইল্ড বলে ডাকে, ডোন্ট বলি চাইল্ড, কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি হিলিং করতে বসবো তোমার এটা নিয়ে, এক্ষুনি বসবো,
গ্রুপে আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি মোরাল অফ দ্য স্টোরি নিয়ে, সবাইকে হিলিং করতে বলছি। আর এই হিলিংগুলো গ্রুপে করতে বলে মানে আমাদেরও প্র্যাকটিস হয়ে যায়, প্রত্যেকদিন এরকম 8-10টা করে আসে, আমরা হিলিং করি। তো হিলিং করছি, তুমি হিলিং করো, স্পেশালি তোমাকে হিলিং করতেই হবে, যেহেতু তোমার মারফত মেসেজ এসছে, তুমি হিলিং করো। এবার হিলিং মানে আমি বসলাম যে হিলিং আমি শিখেছি এইভাবে হবে না, এটা আত্মা পিএলআর, তো পিএলআরের কিছু টেকনিক আমাকে এই রিলেটেড, আত্মা রিলেটেড যে টেকনিক, এই করো, চান ফান করে এইভাবে চান করবে, এইভাবে এই জায়গাটাকে শুদ্ধ করো, এইভাবে বসো, এতটা টাইম নিয়ে বসো, এরকম করে ধূপকাঠি জ্বালিয়ে এইভাবে সমস্ত কিছু ভগবান, তুমি যে ঈশ্বরকে বিলিভ করো তার কাছে গিয়ে ওর হয়ে তুমি ক্ষমা চাও, ওর আত্মাকে তুমি বলো রিলিফ করে দিতে। আমরা নর্মালি হিলিং করলেও ভগবানের কাছে গিয়ে বলি তার কার্মিক ফলটা যেন তাকে আর না দেয়, যেহেতু সে তো হিলিং করছে না, আমি তার হয়ে হিলিং করছি, তো তাকে যেন ক্ষমা করে দেয়, এটা আমি বলি, আমরা বলতে হয়। তো যাই হোক, এইভাবে বলে দিল ম্যাম টেকনিক। তো সেই টেকনিকটা আমি দুপুরবেলা আমি দুপুরে করতে পারি, বিশ্বাস করো আমার না মেডিটেশন দুপুরবেলা হয় না, এই আওয়াজ পাওয়াজ, এই আমার মেয়ে থাকে, আমার হয় না, মেয়ের এখন সামার ভ্যাকেশনে চলছে, এই খুলে যাবে 2-4 দিনের মধ্যে স্কুল খুলে যাবে, যাই হোক সেই জন্য আমার হয় না ওটা। তো কিন্তু আমি তার মানে ঘন্টা 2-1 পর থেকে দেখলাম জিনিসটা আমার আসছে, মানে বলতে পারবো, কিন্তু আমাকে এফেক্ট করছে না। তাহলে ম্যাম বা বাকি অন্যেরা হিলিং, আর তাদের পাওয়ার তো অনেক বেশি, তারা হিলিং অলরেডি করে দিয়েছে, কিন্তু আমাকে তো হিলিং করতেই হবে, তারা হলে যেটুকু আসছে ওটুকু আমার আসতে থাকবে। তো রাত্রিবেলা আমি যেমন মেডিটেশন করি, সেদিন আমি কোনো রকম ম্যানিফেস্টেশন করিনি, আমি শুধুমাত্র পিএলআর ম্যানিফেস্টেশন করে তার আত্মাকে আমাকে যেভাবে বলে দেওয়া হয়েছে রিলিফ করে দিলাম। তারপর থেকে বিশ্বাস করে না আমার ভয় লাগছে, হ্যাঁ মুখটা আমি এখনও বলে দিতে পারবো, স্নিগ্ধ দুটো চোখ, ভীষণ স্পষ্ট একটা মুখ, ফর্সা স্লিম ফিগার, 21-22 বছর বয়স, মানে খুব মায়াবী একটা মুখ, না কোনো ভয়ের মুখ, না কোনো ভয় দেখানি, কিচ্ছু না। তো ওই রকম একটা মুখ আমি দেখেছি। তো যাই হোক, তারপর থেকে আমার আর ওটা কখনো মনেও আসে না, এই যে তোমাদের সাথে বলছি বলে ওই মুখটা মনে পড়ছে, তা না হলে আর মনে আসে না। এবার সব থেকে মোরাল অফটা মানে ইম্পর্টেন্ট স্টোরির মধ্যে যেটা পার্ট, সেটা হলো কি, এই যে সুমন কেন বললো যে 2 বছর আগে মারা গেছে, 2023 কিন্তু 4 বছর সংসার করেছে, তোমাদের কি মনে হয় এই সুমন কোথায় আছে? সুমন নাকি ওই বাড়িটাতেই আছে, যেই বাড়িটাতে তমজিৎ সুইসাইড করেছে, সুইসাইড নয়, তমজিৎ হার্ট অ্যাটাকে মারা গেছে, এবং সেই বাড়িটাতে, যেই বাড়িটাতে ওই ছেলেটা সুইসাইড করেছে, 2014-তে তমজিৎ মারা গেছে। এত হল দিতে নাকি যেতে হয় বাড়িতে, বুঝেছো? তো সেই বাড়িটাতে আজকে 2014 থেকে আজকে 2025, 11 বছর ধরে একই বাড়িতে ভাড়া আছে। কেন আছে? যেখানে দুটো আত্মা, এরকম কোনো মানুষ ওই বাড়িটাতে ভাড়া নিতে পারে না, সেখানে আছে। ওর বাবা মারা কি অনেক চেষ্টা করেছে ওকে নিয়ে যাওয়ার, নিতে পারেনি, বাবা মা চেষ্টা করেছে, নিতে পারেনি, কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেনি। সুমনের কী কন্ডিশানে আছে, সুমনের যত মানে ফোন নাম্বার যা ছিল, সুমন ওই তমজিতের পিকো নাকি পাঠিয়েছিল সুস্মিতাকে, আমার কাছে আর সুস্মিতা পাঠায়নি। তো সুস্মিতাকে আমি বলেছি সব ব্লক করো, সব ব্লক করে দাও, কোনোভাবে সুমনের সঙ্গে তুমি কানেক্ট করো না, কোনোভাবে হলো না। বিষয়টা একটা অন্যরকম মনে হচ্ছে, কারণ কোনো মানুষ মানে নর্মাল মানুষ ওই বাড়িটাতে আর থাকতে পারবে না। আর তার থেকে বড় কথা, 2014-তে যে তমজিৎ মারা গেছে, 2023 কেন বলল? ও কি হ্যালোসিনেশন করছে? ও কিন্তু চাকরিও করছে, ও অফিস করছে না, ও যেটা বলেছে ও নাকি অফিস করছে, ও ওই বাড়িটাতেই আছে, তার মানে ও ওই বাড়িটাতে ওই তমজিতের সাথে কানেক্ট করছে। এই আত্মাটা রিলিফ হয়ে যাওয়ার পর আমি জানি না কি হয়েছে, তমজিৎ তো আর অপমৃত্যু না, তমজিতের আত্মা ওইভাবে আসে না, ভালোবাসা আমি ফিল করতে পারি, তমজিৎ তো ঘুরে বেড়াবে না হয়তো। আমার যেটা মনে হয়, যেটা আমি বুঝতে পেরেছি, ওই ছেলেটা যেই ছেলেটা সুইসাইড করেছিল, ওই ছেলেটাই আসতো, ও হয়তো সেটাকেই ভাবতো, মানে ও আসছে, ওর আত্মা আসছে, এরকম কোনো কিছু নিয়েও আছে, ও কোনো হ্যালোসিনেশন করছে, কিংবা এর মধ্যে অন্য কোনো রকম গল্প আছে, যার কারণে এটা সত্যটা এখনও জানা যায়নি। তোমরা এই জন্য বললাম, এন্টালের ঘটনা তোমাদের আশেপাশে যদি এই ঘটনাটা ঘটে থাকে, এর সত্যতা যদি থাকে, এটা যেটা আমি বললাম, এই মেয়েটি কি সত্যি ওই বাড়িটাতেই এখনো ভাড়া আছে, না কি মেয়েটি কোথায় আছে, কিভাবে আছে, আদতে কি, আমাদেরকে প্লিজ একটু কাইন্ডলি কেউ জানলে কমেন্ট করো। সুস্মিতা খুব চেষ্টা করছে, ওকে ব্লক করে দিয়েছে ওর বোন সায়নের সাথে, সায়নের কোনো রকম স্পেস পাওয়া যাচ্ছে না। ওদের যারা ওই ব্যাচে ছিল, যারা চাকরি বাকরি করতো, একসাথে পড়তো বা একসাথে চাকরি করতো, তাদের অনেককেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে, এখনও অ্যাকসেপ্ট কেউ করেনি, কারোর সাথেই যোগাযোগ নেই। তো দেখা যাক ইন ফিউচারে এর কি আসে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই হচ্ছে একটা ঘটনা, যেটাকে এইভাবে একটা আত্মাকে রিলিফ দেওয়া হলো। তো এটা পিএলআরের মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে আমরা করি। আমি এখনও এর কিচ্ছু জানি না, তবে যেভাবে স্যার শিখিয়েছে সেইভাবে করার চেষ্টা করি, প্র্যাকটিসে আছি। অনেক বড় ভিডিও হয়ে গেছে, এইসব নিয়ে পরে আলোচনা হবে, নতুন চ্যানেলে আলোচনা হবে। তোমরা জানিও কেমন লাগলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওর পরবর্তী ভিডিও দেখো কিন্তু, ওকে, টাটা।